কোশ্চেন করবেন আমরা ডিয়ার স্টুডেন্টস, আমার প্রথম থেকে বলি আজকে তো আপনাদের প্রথম ক্লাস, সো বলতে পারেন বেসিক্যালি আজকে ওরিয়েন্টেশন ক্লাস। সো ওরিয়েন্টেশন ক্লাস হিসাবে আমরা আজকে সিলেবাসের ইন্ট্রোডাকশন বিষয়গুলি নিয়ে ডিসকাস করব, এটাই আজকে আমাদের এই। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের কোর্সের মেইন হচ্ছে যে ডিভাইসেসগুলিকে কানেক্ট করা। So devices গুলি is like our computers and like the other devices like router switch, এই টাইপের ডিভাইসেস গুলি এইগুলিকে ইন্টারকানেক্ট করে আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি, এবং সেই নেটওয়ার্কটা ক্রিয়েট করার আগে আমরা একটা নেটওয়ার্কের প্ল্যানিং করি। লাইক আপনারা একটা প্রোগ্রাম লিখবেন, ছোট প্রোগ্রাম হলে আমরা একদিকে লিখে যেতে পারি, বাট যদি আপনাকে একটা বড় কিছু প্রোগ্রামিং করে করতে হয় তাহলে আপনারা ওইটাকে পার্ট বাই পার্ট ভাগ করে ফাংশনসগুলিকে আলাদা করে লিখি, মডিউলস থাকলে মডিউলসগুলিকে আলাদা করি, পরে ওটাকে ইন্টিগ্রেট করি, একসাথে করি, অ্যান্ড দেন আমাদের একটা কমপ্লিট সফটওয়্যার তৈরি হয়। তো এরকম সফটওয়্যার তৈরি করার মতো নেটওয়ার্কটাকেও একটা প্ল্যানিং করে নিতে হয় আগে। সো আপনি কিভাবে প্ল্যানিং করবেন সেটাকে আমরা ল্যাব সেশনের মধ্যে আমাদের একটা সিমুলেশন সফটওয়্যার আছে, সিসকো প্যাকেট ট্রেসার। প্যাকেট ট্রেসারের মাধ্যমে আপনারা পুরো নেটওয়ার্কটাকে বিল্ড করা এবং ওইটাকে আপনারা কিভাবে কাজ করছে সব কিছুই দেখতে পারবেন, সিমুলেট করে দেখতে পারবেন, রিয়েল টাইমেও দেখতে পারবেন। তো যেই ওইখানের এনভায়রনমেন্টে আপনারা যেভাবে দেখতে পারবেন, অ্যাকচুয়ালি আপনারা কনফিগারও করবেন কম্পিউটারে সেইভাবে এবং কাজগুলিও সেইভাবেই হবে। সো ওইটা অনেকটা রিয়েল লাইফের মতোই, যদিও আমরা রিয়েল লাইফে কানেকশন করে সবগুলি বড় নেটওয়ার্কে কাজ করে দেখতে পারছি না। হয়তো আপনাদেরকে পসিবল হলে সিম্পল 2টা কম্পিউটার বা 3টা কম্পিউটারের মধ্যে জাস্ট ইন্টার কানেক্ট করে একটা নেটওয়ার্ক করা। যেমন মনে করেন আপনার বাসায় একটা পুরোনো ডেস্কটপ আছে, আপনার এখন একটা ল্যাপটপ আছে, আপনি চাচ্ছেন যে ল্যাপটপের স্টোরেজ তো কম, আমার ডেস্কটপের স্টোরেজ আছে, আমি ওই দুইটাকেই আমি একটা নেটওয়ার্ক করি। আমার বাসার 2টা ডিভাইস আছে বা 3টা ডিভাইস আছে, ওইটাকে আমি একটা নেটওয়ার্কে রাখি, যাতে সিমিলার ফাইল বা একই ফাইল 2-3 জায়গায় না রাখা লাগে, বা প্রয়োজন মতো একটা থেকে আরেকটাই আমি রিসোর্স শেয়ার করতে পারি, ফাইল শেয়ার করতে পারি এবং অন্যান্য রিসোর্স চাইলে সেগুলো শেয়ার করতে পারি। তো এই কাজগুলিকে আমরা নেটওয়ার্কের মাধ্যমে করতে পারবো। এখন ক্লাস নোটের মধ্যে যদি আসি, আপনারা দেখেন যে যেহেতু বলছিলাম ইআরপি আপনাদের এখনো ইআরপিতে আপনাদের নাম আসে নাই। সো ইআরপিতে আপনারা টাইপ করে এই ক্লাস নোটসগুলি পেয়ে যাবেন, যে ক্লাস নোটসগুলি আপনাদের জন্য খুব ইজিয়ার ভাবে তৈরি করা হয়েছে। সো একটু ডেসক্রিপটিভ, আমি স্লাইড আকারে দিলে খুব পয়েন্টগুলি থাকবো। নোটটা দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনাদেরকে একটা রেফারেন্স বুক অবশ্যই দেব, কিন্তু সেই রেফারেন্স বইয়ের মধ্যে তো অনেক থাকে, আর স্লাইডের মধ্যে খুব কম পয়েন্টসগুলি থাকে। সো কেননা আমরা এইভাবে শিখি যে আমরা এখান থেকে কোশ্চেনগুলির সরাসরি অ্যান্সারগুলি করতে পারছি, তার মানে আপনি কোশ্চেনের অ্যান্সার করার জন্য মিনিমাম যতটুকু দরকার সেই পরিমাণ কন্টেন্ট দিয়ে নোটটা তৈরি করা আছে। আপনারা যদি এর চেয়ে আরেকটু বেশি ডিটেলসে কোনো একটা পয়েন্ট নিয়ে জানতে চান, রেফারেন্স বুক তো আছে, ইন্টারনেট আছে, বিভিন্ন আমি আপনাদেরকে আরো 2-3টা হচ্ছে ওয়েবসাইটের দিব, যেখান থেকে আপনারা যে কোনো টপিকের উপরে আরেকটু ডিটেলসে দেখতে পারবেন ক্লাস নোট ছাড়াও। বাকি ডিসকাশন তো ক্লাসে যতটুকু হয় সেটা ক্লাসে হবে। সো এটার মধ্যে ফার্স্টে আমরা বলছি হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি, বিষয়টা কি? কম্পিউটার নেটওয়ার্ক এই যে যেমনটা আমরা বলছিলাম যে অনেকগুলি ডিভাইসকে একসাথে কানেক্ট করা, নট অনলি কম্পিউটার এন্ড আদার ডিভাইসেস। সো আমি এখানকার ভাষায় বলি এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইসেস। যেহেতু আপনারা একটু ঘুরিয়ে দেন এদিকে, তো যেহেতু আপনাদেরকে লিখতে হবে বইয়ের ভাষায় ইংলিশে, তো ব্যাপারটা আমি বুঝলেও শুদ্ধভাবে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো কনসেপ্ট আপনার মাথায় আছে, আপনাকে হয়তো বাংলায় লিখে দিলে হয়তো লিখতে পারতেন, বা আপনাকে বলতে বললে হয়তো বলতে পারতেন, কিন্তু শুদ্ধ করে লিখতে পারেন না। এটার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার মনে করেন যে আমি তো সবই জানি, ভালো পরীক্ষা দিয়েছি, তারপর দেখা যায় মার্কস এক্সপেক্টেড পরিমাণ আসে না, কম হয়ে যায়। সেই মার্কসটা কম হয়ে যাওয়ার একটা বিগ ইস্যু হচ্ছে আপনাদের সেন্টেন্সেসগুলি কারেক্ট হয় না, বা আপনার কনসেপ্টটাকে ঠিকমতো বুঝিয়ে দিতে পারেন না, আপনারা লাইন বাই লাইন অনেক লিখেছেন। এটা তো ইতিহাস না, ঠিক আছে, টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যাল সাবজেক্টে আপনাকে প্রপার যতটুকু অ্যান্সার করতে বলা হয়েছে সেই অ্যান্সারটুকু করলেই যথেষ্ট। এখন ডিপেন্ডস করছে একটা কোশ্চেনের মার্ক কখনো 2 মার্ক থাকতে পারে, কখনো 3 মার্কও থাকতে পারে। সো 2 মার্ক থেকে একটু কম লিখবো, 3 মার্ক থাকলে একটু বেশি লিখবো, কিন্তু মেন থিমটাই আমি থাকবো, আমাকে ওইটা কি ব্যাখ্যা করতে হবে না সব ক্ষেত্রে। সো মেন কনসেপ্টটা আপনারা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, এবং কনসেপ্টটা ক্লিয়ার রাখার একটা গুড ওয়ে হচ্ছে আপনারা জিনিসটাকে পড়ে বোঝার চেষ্টা করবেন। তার মানে 1 বাই 1 সেন্টেন্সকে আপনারা প্রয়োজনে বাংলায় করে নেবেন, অথবা একটা সেন্টেন্স যদি লার্জ হয় সেটাকে 2-3টা ভাগে ভাগ করে নেবেন, পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করবেন। যেমন এক্সাম্পল হিসাবে আমি প্রথম সেন্টেন্সটাই করি যে
A computer network is a set of devices. সেন্টেন্স কিন্তু শেষ না, আমি এতটুকু অংশকে বোঝার চেষ্টা করি। এটা মাথায় রাখলেই নেক্সট আপনাকে আর মুখস্থ করতে হচ্ছে না, আপনি জিনিসগুলিকে এক্সপ্লেইন করতে পারবেন। অবশ্যই কিছু জিনিস আছে মুখস্থ করা, সেই ক্ষেত্রে কোনো কথা নাই। তাহলে সেট অফ ডিভাইসেস কানেক্টেড থ্রু লিংকস, লিংকের মাধ্যমে কানেক্ট থাকে। সো হোয়াট ইজ দ্য লিংক? লিংক বিষয়টা কি? এই যে বলছে যে সেট অফ ডিভাইসেস কানেক্টেড উইথ লিংকস। লিংক মানে হচ্ছে যে আপনার কানেকশনস, কানেকশনস আর দ্য লিংক। কে আজকে জিজ্ঞেস করছিলেন একটু আগে, কেবল দিয়ে যদি কানেক্ট থাকে দুইটা পিসি। হ্যাঁ জি বলেন, কোশ্চেনটা বলেন। আপনি বললেন না যে রাউটারে যায় তারপরে পাশে পিসি যায় এসে লিংকটা গেল, আমি যদি সেটা ডিরেক্ট করে দিই কোনো একটা আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার পিসি আর পাশের পিসি, এই দুইটা পিসির মধ্যে যদি আপনি অফলাইন মেসেজ সেন্ড করেন তাহলে রাউটারে যাওয়া লাগছে না। কারণ এই যে বললাম আপনার পাশে দুইটা পিসি আছে, আপনি এখান থেকে এইখানে পাঠাতে গেলে আপনাকে যে কোনো একটা মেল সার্ভার বানাতে হবে। মেল সার্ভার বানাতে হবে, মেল সার্ভার বানায় দেন আপনি ইন্টারনাল মেল সেন্ড করতে পারবেন। তো ওইখানে যদি মেল সার্ভারের মধ্যে আমার ইন্টারনেটের প্রয়োজন না হয়, মনে করেন যে ব্যাংকগুলি কি করে, ব্যাংকগুলি কিন্তু মেল আদান প্রদান ইন্টারনেটের মাধ্যমে করে না, তাদের ইন্ট্রানেটওয়ার্ক মানে অল ব্রাঞ্চেস আর কানেক্টেড টুগেদার উইথ ইন্টারনেটওয়ার্ক। ইন্টারনেটওয়ার্কের মাধ্যমে তাদের নিজস্ব নেটওয়ার্ক, তাদের কেবলের মাধ্যমে তারা কানেক্টেড হচ্ছে, প্লাস এটার পাশাপাশি ইন্টারনেটও কানেক্ট থাকে যেটা থেকে ব্রাউজ করা হয়। তো আপনি যখন নিজেরা কানেক্ট করছেন ওই ক্ষেত্রে আপনাকে আর, যেহেতু আপনি ইন্টারনেট ইউজ করছেন না, সেই জন্য আপনাকে আর বাইরে হবগুলিতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বাট আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে, মনে করেন আপনি 500 জনকেই একটা মেসেজ করছেন বাট থ্রু ইন্টারনেট, জিমেলে পাঠাচ্ছেন, ইয়াহুতে পাঠাচ্ছেন, তাহলে এটা নিশ্চয়ই বেশ কিছু জায়গা পার হয়ে, হব পার হয়ে জিমেল সার্ভারে পৌঁছাবে, এন্ড জিমেল সার্ভার থেকে দেন ওটা রিপ্লাইটা আবার আপনার যার কাছে পাঠাচ্ছেন তার কাছে যাবে, রিসিভারের কাছে। তো এই কারণে মাঝখানে মধ্যবর্তী ডিভাইসেস গুলি হয়ে যায়, এবং ইন্টারনেটে যে আমরা ইউজ করছি, ইন্টারনেটটা যে আমাদের দেশে ইন্টারনেটে ইউজ করছি এমন তো না। এটা বাংলাদেশ থেকে কানেকশনটা দেখবেন আপনাদেরকে ওই ল্যাব ক্লাসের মধ্যে আমরা হব কাউন্ট দিয়ে দেখাবো যে আপনি একটা পিং করলেন, পিং করা মানে একটা হচ্ছে সিগন্যাল সেন্ড করলেন, একটা মেসেজ সেন্ড করলেন, ওই পিংটা মাঝখানে মধ্যবর্তী কোন কোন ডিভাইস হয়ে যাচ্ছে তার আইপি অ্যাড্রেস গুলিকে দেখায়। লোকেশন দেখায় না, লোকেশন দেখানোর জন্য অন্য সফটওয়্যার আছে, ওয়ারশার্ট টাইপের জি, মানে ওই যে আইপি গুলো তো ওগুলো আলাদা আলাদা সার্চ করে দেন লোকেশন আইপি অ্যাড্রেস লোকেশন টেস্ট করা যাবে। স্যার তাহলে আমার কোশ্চেনটা করার আপডেট করি। শিওর। ইন্টারনাল নেটওয়ার্ক যদি বলতেন সেক্ষেত্রে কি এটা একটা নেটওয়ার্কিং জি প্লিজ আর করেন। মানে ইন্টারনাল মানে আমার নিজের একটা মেইল সার্ভার হয়ে যাচ্ছে না অফলাইন, তো এই ক্ষেত্রে কি এটা একটা নেটওয়ার্কিং সার্ভার হবে? দুইটা কম্পিউটারকে কানেক্ট করাই ইজ নেটওয়ার্ক। দুইটা কম্পিউটারকে কানেক্ট করেছেন, তাহলে এই দুইটা কানেকশন না, এই দুইজনের নেটওয়ার্ক। ঠিক আছে, লার্জ নেটওয়ার্ক, অনেক বন্ধুদের একটা গ্রুপ, বড় নেটওয়ার্ক। গ্রুপের মধ্যে দুইটা বন্ধু আছে, দুইজন আছে, তো ওটা একটা গ্রুপ না, সেটাই একজন হয় না, বাট অ্যাট লিস্ট দুইজন, আর ম্যাক্সিমাম আপনি যত যত পারেন। তাহলে ইন্টারনেটের মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে কিন্তু ইন্টারনেট, মানে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ডিভাইসেস কানেক্টেড থাকে। আচ্ছা, নেক্সট বলছিলাম আমরা এ নোড ক্যান বি এ কম্পিউটার, এ প্রিন্টার। আমরা যে নোড আর হব এই দুটো বলছিলাম। নোড ক্যান বি এ কম্পিউটার, এ প্রিন্টার অর এনি আদার ডিভাইস ক্যাপেবল অফ সেন্ডিং অর রিসিভিং ডেটা। তাহলে আপনার যদি শর্ট কোশ্চেন আকারে থাকে বা কোনোভাবে আসে যে নোড কি, হোয়াট ইজ নোড, তাহলে নোড ক্যান বি এ কম্পিউটার, এ প্রিন্টার or any other devices capable for sending and receiving data. Data send এবং রিসিভ করতে পারে এরকম capable devices are the nodes. স্যার এটা কিভাবে বলতে পারি যে এমন একটা পয়েন্ট যেখানে ডেটা ইনপুট বা আউটপুট, ইনপুট আউটপুট হয় বলতে ভাই কথাটা ভালো হয় যে মানে পরিষ্কার বোঝা যায় যে ডাটা সেন্ড হচ্ছে এবং ডাটা রিসিভ হচ্ছে। তাহলে ডাটা যখন রিসিভ হচ্ছে আপনি এটাকে ইনপুট বলতে পারছেন, ডাটা সেন্ড হচ্ছে এটাকে আউটপুট বলতে পারছেন, বাট অ্যাকচুয়ালি আপনি ইনপুট আউটপুট ইউজ করবেন, সেন্ডিং এন্ড রিসিভিং ইউজ করবেন। আপনারা একটু একটু নিজেরাই চিন্তা করেন না যে ইনপুট না হয়তো টাইপ করে ইনপুট দিতে পারছি, কিন্তু এইখানে অন্যের থেকে কন্টেন্ট আসছে, যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে, একটা টেক্সট, একটা ইমেজ, একটা মুভি, যাই হোক কন্টেন্ট আসছে, ওটা রিসিভ হচ্ছে, ডাউনলোড হচ্ছে অথবা আপলোড করছে, এই কনসেপ্টটা থাকতে হবে। যেহেতু যেহেতু আপনার কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে আপনি লিংকের মাধ্যমে পাচ্ছেন, ডাউনলোড এবং আপলোড করছেন, সেন্ড এবং রিসিভ করছেন, সো এই কারণে এই ওয়ার্ডটা ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট।
The links connecting the nodes are known as communication channel. যে লিঙ্কগুলি কানেক্ট করে আপনার নোডগুলিকে তাকে আমরা বলছি আপনার কমিউনিকেশন চ্যানেল কাকে বলছি। Computer network uses distributed processing in which task is divided among several computers. Instead, a single computer handle an entire task. Each separate computer handle a subset. মানে একটা কাজকে সাবসেট আকারে ভাগ করে করে গ্রুপ অফ কম্পিউটারস এর মাধ্যমে করানোটাই নেটওয়ার্কের একটা বেনিফিট। আমরা মনে করেন যে GitHub বা Git তো আপনারা শুনেছেন না, এখানে কি করে যে প্রজেক্টগুলি যখন আমরা করি তখন এক একজনকে এক একটা কাজ দেওয়া হয়। একটা ধরেন প্রজেক্ট ম্যানেজার, তার কাছে একটা টাস্ক এসেছে, একটা প্রজেক্ট করতে হবে, সে কি করছে তার টিমমেটকে যে যেটাই এক্সপার্ট তাকে সেই কাজটুকুকে ভাগ করে দিচ্ছে যে তুমি এতটুকু করবে। সবাই যখন একসাথে করছে কাজটাকে তো ম্যানেজার এন্ড থেকে সুপারভাইজ করতে হবে এবং কম্বাইন করে দেখতে হবে যে হ্যাঁ আমার সাথে এটা মিলছে কিনা। সো সবার কাজটাকে এক জায়গায় রেখে কন্টিনিউয়াস কাজ করা যায়। তো সেটা কিভাবে করছেন, আপনি যা করছেন লাইভ ওইটাই আমি কন্টিনিউয়াস আপডেট পাচ্ছি। নেটওয়ার্কের মাধ্যমে এটা খুব ইজিলি করা যাচ্ছে, এটার জন্য কোনো এক্সট্রা এফোর্ট আমাদের দিতে হচ্ছে না। এই কারণে বলা হচ্ছে যে এ সিঙ্গেল কম্পিউটার হ্যান্ডেলস ইনস্টেড একটা সিঙ্গেল কম্পিউটার পুরো টাস্কটাকে হ্যান্ডেল করার চেয়ে ইচ সেপারেট কম্পিউটার, প্রত্যেকটা আলাদা কম্পিউটার হ্যান্ডেল এ সাবসেট, প্রত্যেকটা আলাদা কম্পিউটার একটা সাবসেটকে হ্যান্ডেল করে। এটা হচ্ছে নেটওয়ার্কের কি। And data communication refers to a transmission of the digital data. Data communication হচ্ছে ডেটা কিভাবে পাস হচ্ছে, ডিজিটাল সিগন্যালের মাধ্যমে পাস হয় ডেটা। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং একটা কোর্স আছে, আপনাদের তো হয়নি মনে হয় এখনো, ডিএসপি। একটা বেসিক কথা হচ্ছে যে আমরা কম্পিউটারের মধ্যে দিয়ে যে ধরনের ফাইল পাঠাই না কেন, এটা কনভার্টেড হয়ে যায় বাইনারিতে। বাইনারি ডেটাটা চাই, বাইনারি ডেটাটা যখন বাইনারি যে ডেটাটা যাচ্ছে ওই বাইনারি ডেটাটা রিসিভার এন্ডে বাইনারি অবস্থায় রিসিভ হচ্ছে। দেন বাইনারি অবস্থায় রিসিভ হওয়ার পরে আপনার ওই বাইনারি, আপনি মনে করেন আপনি এটা একটু বন্ধ করে দেবেন, তাহলে ওই যে বাইনারি ডেটাটা আপনি রিসিভ করলেন, মনে করেন আপনি একটা ইমেজ সেন্ড করেছেন। ইমেজ কি? ইমেজ হচ্ছে কালেকশন অফ কালার পিক্সেলস, অনেকগুলি কালার, বিভিন্ন কালারের ডটকে কম্বাইন করে একটা ইমেজ হয়। মুভি কি? মুভি হচ্ছে সেকেন্ডে 25 থেকে 30টা ইমেজকে দ্রুত ট্রান্সফার করা আর কি, দ্রুত শো করা, তাহলে সেটা হয়ে যাচ্ছে মুভি। তাহলে ইমেজ আর মুভি কাছাকাছি, তাহলে মনে করেন আপনি একটা ইমেজ সেন্ড করলেন আপনার কারোর কাছে, সেই ইমেজটা বাইনারিতে কনভার্ট হচ্ছে। বাইনারিতে কিভাবে কনভার্ট হয়? প্রত্যেকটা কালার ডটের একটা বাইনারি ভ্যালু আছে। আপনারা HTML করে থাকলে দেখবেন যে প্রত্যেকটা কালার ডটের, এই যে 16 মিলিয়ন কালার, প্রত্যেকটা কালার ডটের একটা বাইনারি ভ্যালু আছে। সেই বাইনারি ভ্যালুটা সেন্ড হয়ে যায় এবং উইথ দ্য পজিশন, ঠিক আছে? এই যে বাইনারি ভ্যালুটা সেন্ড হয়ে যাচ্ছে, এইটা যখন রিসিভার এন্ডে পৌঁছাচ্ছে, রিসিভার এন্ডে এসে ইমেজকে ভিউ করার জন্য ওরকম অনেক আপনার ইউটিলিটি সফটওয়্যার ইনস্টল করা থাকে অপারেটিং সিস্টেমে। যেমন আপনি সং শোনার জন্য মিডিয়া প্লেয়ার থাকে, আপনি টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড থাকে, আপনার WPS অফিস থাকে বা নোটপ্যাড থাকে। তাহলে যেই টাইপের ফাইল রিসিভ হওয়ার পরে ওই টাইপের অ্যাসোসিয়েটেড সফটওয়্যার দিয়ে ওপেন হয়। আমি একটা ইমেজ বা একটা মনে করেন যে সং, কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করি না বা আমার কম্পিউটার ওপেন করে না। কেন করে না? কারণ ওই যে ফাইলটার শেষে একটা এক্সটেনশন আছে .mp3 বা .jpg, ওই এক্সটেনশনটা দেখে বুঝে নেয় অপারেটিং সিস্টেম যে এটা এই ধরনের ফাইল। সো তাহলে ওই ধরনের ফাইল ওপেন করার জন্য আমার এখানে যে সফটওয়্যারগুলি অলরেডি ইনস্টলড আছে সেই সফটওয়্যারের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে সফটওয়্যার একটা ডিফল্ট হয়ে সেট হয়েই থাকে। আর মনে করেন আপনার কম্পিউটারে 3টা মিডিয়া প্লেয়ার আছে, আপনার VLC আছে, KM প্লেয়ার আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে। আপনি এখন একটা মুভি প্লে করবেন, তাহলে আপনি দেখবেন যে ওপেন করলে আপনার একটা ডিফল্ট একটা দিয়ে ওপেন হচ্ছে, ওইটা দিয়ে সবসময় ওপেন হয়। বাট মনে করেন যে KM প্লেয়ার ডিফল্ট করা আছে, আপনি ক্লিক করলে KM প্লেয়ার ওপেন হয়। কিন্তু আপনি যদি চান যে না আমি এই মুভিটা VLC তে দেখবো, VLC প্লেয়ার দিয়ে দেখবো, তাহলে আপনাকে রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে দেখতে হয়। কিন্তু আপনি রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে মিডিয়া প্লেয়ারেই দেখবেন, আপনি রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড দিবেন না নিশ্চয়ই, তাই না? দিলে ওখানে কিছু মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু অ্যালফাবেট চলে আসবে।
এরর দেখায়, অথবা ওইটা ওপেন হয় যেরকম ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ ওপেন হয়। অনেক সময় .dat dat ফাইল কি একটা, এটা কি এক্সটেনশন ফাইল বলো তো? dat ফাইল হচ্ছে ডেটা ফাইল, এক ধরনের মুভি ফাইলের এক্সটেনশন, মানে ভিডিও ফাইলের এক্সটেনশন। তো dat ফাইল অনেক সময় কি হয় যে আপনার ওয়ার্ড ওপেন হয়ে যায়, কিন্তু ওয়ার্ড ওপেন হলেও কিন্তু আমরা করতে পারি না কিছু। ডেটা কমিউনিকেশন বিষয়টা হচ্ছে ডেটা কমিউনিকেট করা, মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা কমিউনিকেশন হওয়া, পাস হওয়া, যাওয়া বা আসা। এই কাজটা হচ্ছে, তাহলে আমরা যে ধরনের ফাইলই হোক, আমরা বুঝলাম যে এটা আমার যে ফাইলটা এটা বাইনারিতে কনভার্ট হয়ে সেন্ড হচ্ছে, এন্ড দেন রিসিভার এন্ডে বাইনারিটা রিসিভ হচ্ছে, এন্ড যখন রিসিভার এটাকে ভিউ করছে, ওপেন করছে, তখন রিলেটেড সফটওয়্যার দিয়ে ওপেন হচ্ছে, রিলেটেড ইউটিলিটি সফটওয়্যার দিয়ে ওপেন হচ্ছে, যাতে ইউজার তার অ্যাপ্রোপ্রিয়েট যে এটা সেটা পায়, ভিউটা সেটা পায়। তো ডেটা কমিউনিকেশন রেফার্স টু দ্য ট্রান্সমিশন অফ দ্য ডিজিটাল ডেটা। বুঝেন, আমি আস্তে আস্তে পড়ছি যাতে আপনি ওয়ার্ডগুলো বুঝতে পারেন। ডেটা কমিউনিকেশন রেফার্স টু দ্য ট্রান্সমিশন অফ দ্য ডিজিটাল ডেটা বিটুইন টু অর মোর কম্পিউটারস এন্ড এ কম্পিউটার নেটওয়ার্ক, মানে দুইটা বা তার বেশি কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন হতে পারে, একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন হতে পারে, অর ডেটা নেটওয়ার্ক is a telecommunication network that allows computer to exchange the data, and the physical connection between network computing devices is established using either cable media or wireless media। এই যে নেটওয়ার্কটা করছেন আপনি, এটা কিভাবে করছেন? আইদার ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, যে কোনো একটা হইতে। and the best known computer network is the internet। নেক্সট হচ্ছে যে why to learn data communication and computer network, কেন আমরা শিখব ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্ক কেন শিখব? তো এখানে তিনটা মেন ইস্যু আলোচনা করা হয়েছে, তিনটা মেন পয়েন্ট আলোচনা করেছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য নেটওয়ার্ক বেসিক আন্ডারস্ট্যান্ডিং, নেটওয়ার্কের বেসিকটা যেন বুঝতে পারেন। আমি খুব বেশি ডিসকাস করি, অল্প করে লিখেছি যাতে আপনাদের বড় লেখা দিলে আপনারা পড়বেন না। দেখেন একটা ক্লাস নোট সাধারণভাবে 5-6 পেজ, এর 3টা পেজ আছে, ঠিক আছে? তো একটা নোটই হয়তো দেখা যাচ্ছে যে ডিসকাশন করে একটা ক্লাসে শেষ হচ্ছে না, কিন্তু যতটুকু আছে আপনাদের পড়ার জন্য এই নোট থেকে আর বাদ দিয়ে না, বরং পারলে কিছু সাব ক্লাস করেন, মানে আরো এই টপিকের উপরে আরো কিছু এক্সট্রা দেখেন। আমি সোর্স দিয়ে দিব, আপনাদের খুঁজতে হবে না যে কোথায় খুঁজে পড়বো, স্যার তো বলবো যে আরেকটু বেশি করে পড়তে, রিসোর্স আমি দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে ওই রিসোর্স থেকে টপিক, সব টপিকের উপরে ইন ডেপথে অনেক জানার দরকার নাই, কিন্তু কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট, সেই টপিকগুলি ইন ডেপথে জানতে হবে। বিকজ আপনারা তো হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন, সো জানতে হবে না কাজ সবই জানতে হবে। কিছু কোর সাবজেক্ট আছে যেগুলিকে জানাই লাগে, ভালো করে জানাই লাগে, এবং চাইলে আপনি আপনার স্পেশালাইজেশন বা এক্সপার্টাইজের ফিল্ডটাও আপনি চাইলে নেটওয়ার্কে করতে পারেন। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, এই টাইপের পোস্টগুলিতে বেশ ভালো ডিমান্ড আছে, হাই স্যালারি, হাই পেইড জবস এগুলি আর কি। ফার্স্ট আমরা যেটা বলছিলাম, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটারস এন্ড কম্পিউটারাইজড পেরিফেরালস। পেরিফেরাল মানে তো জানেন, এই যে আমরা বলছি যে কম্পিউটারাইজড পেরিফেরালস, পেরিফেরাল এমনি বাংলা মানে পেরিফেরাল শব্দটা মানে কি? আচ্ছা, কম্পিউটারের পেরিফেরাল বলতে কি বোঝায়? আপনারা তো হচ্ছে কি জানো, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার এই টাইপের কোর্স করেছেন না? ফান্ডামেন্টাল আপনাদেরকে বিভিন্ন রকম হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচিতি করানো হয়েছে। ক্যাটাগরিজ, হার্ডওয়্যার তো জানেন কি, সফটওয়্যার হলো কি জানেন, কিন্তু এটা যে ক্যাটাগরিজ গুলি আছে সেই ক্যাটাগরিজ গুলি ফ্যামিলিয়ার করানো হয়েছে আপনাদের অবশ্যই। একটু বলেন না, বলেন না, হ্যাঁ না কিছু বলেন না। এই তো একদম বেসিক। ইভেন আপনারা এসএসসি এইচএসসির সময় আইসিটি যাদের ছিল, আইসিটি তো এগুলি অনেক করে আসছে, যে ডিফারেন্ট টাইপ অফ হার্ডওয়্যার কি, ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার কি, সফটওয়্যার ক্লাসিফিকেশন আছে, হার্ডওয়্যার ক্লাসিফিকেশন আছে। তো পেরিফেরাল যে ডিভাইসেস গুলি আমরা বলছি, পেরিফেরাল ডিভাইস বা কম্পিউটার পেরিফেরাল যাই বলেন না কেন, এগুলো কি স্যার এন্ডে যে ডিভাইসগুলো? আচ্ছা মনে করেন যে আমার বডি, যে হিউম্যান বডি, হিউম্যান বডির মধ্যে অনেক রকম অর্গান আছে, মানে অনেক রকম পার্টস আছে, তাই না? মনে করেন আমার শরীরের ভিতরে আছে ফুসফুস আছে, হার্ট আছে, কিডনি, লিভার এগুলি আছে। ইন্টারনাল আমার হাত পা এগুলি কি পেরিফেরাল, এক্সটার্নাল। ও মানে আপনাদের বাহ্যিকভাবে যেগুলো আমরা দেখতে পাই।
রাউটার ইজ নট পেরিফেরাল। পেরিফেরাল ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস। কিবোর্ড মাউস তার প্রিন্টারও নিতে পারে। প্রিন্টার তো আউটপুট ডিভাইস, প্রিন্টার পেরিফেরাল ডিভাইস না। প্রিন্টার থেকে আউটপুট আসে, মনিটর আউটপুট আসে, মনিটর এবং প্রিন্টার এগুলি আউটপুট ডিভাইস। বাট সাম ইসে আপনি মানে ওই পেরিফেরালের সংজ্ঞা আপনি যদি ভাগে বলেন তাহলে প্রিন্টারকেও আনা যায়, কারণ আপনি কিবোর্ড মাউস এগুলি তো কি ডিভাইস, বেসিক্যালি ইনপুট ডিভাইস, বাট দিস আর অলসো পেরিফেরাল ডিভাইস। মানে এমন অঙ্গ, শরীরের এমন অঙ্গ বা কম্পিউটারের এমন পার্টস যেগুলি না হলে ওটা চলতেছে না এরকম না, কিন্তু ওইগুলি ছাড়া কাজ হবে না, কমন করা যায় না। ওগুলি ছাড়া কাজ করতে পারবেন না। সো দিস আর দ্য পেরিফেরাল ডিভাইসেস। যেমন এখানে আমরা বলে দিয়েছি পেরিফেরাল ডিভাইসেস সাচ অ্যাজ প্রিন্টার ইজ কল্ড দ্য কম্পিউটার নেটওয়ার্ক। মানে এখানে প্রিন্টারকে আমরা পেরিফেরাল ডিভাইস হিসেবে আপনাকে যেমন তো রাউটার তো একটা বড় কথা, আমরা নেটে কানেক্ট করার জন্য তো আপনার রাউটার ইউজ করতেছি, আর রাউটার ছাড়া তো কম্পিউটার রাউটার ছাড়া চলতেছে, বাট হচ্ছে আপনাকে যদি আমরা ডাটা কমিউনিকেট করার চেষ্টা করি, যেহেতু আপনাদের এখানে প্রিন্টারকে পেরিফেরাল ডিভাইস বলা হচ্ছে, এই যে নোটের মধ্যে ফার্স্ট লাইনে লিখেছি আমি যে কম্পিউটার ইজ পেরিফেরাল সাচ অ্যাজ প্রিন্টার। তো আপনার রাউটার কি করছে, রাউটার হচ্ছে একটা কমিউনিকেশন ডিভাইস, কমিউনিকেট করছে। তো এক্সটার্নাল যে ডিভাইসেস গুলি আছে যেটা আমার ডিভাইসকে হেল্প করছে, ওটা তো নেটওয়ার্ক পারপাসে আছে। কম্পিউটার ইটসেলফ নিজেকে চলার জন্য, মানে ওইটার জন্য কি আপনার এক্সটার্নালি আমাদের মনে করেন যে আমার একটা গাড়ি আছে, ঠিক আছে, আমি গাড়িতে না হলে কিন্তু আমি চলতে পারবো, কিন্তু আমার পাটা যদি না থাকে তাহলে আমি চলতে পারবো না। এরকম বিষয়টা আচ্ছা, দ্য ইন্টারকানেকশন এবং কম্পিউটার facilitates information sharing among them, and computer may connect to each other either wired and wireless connection। মানে আমরা জিরো কমিউনিকেশন কেন শিখবো, তার প্রথম পয়েন্টটা ছিল নেটওয়ার্কের বেসিকটা যা আপনাদের বুঝতে হবে, নেটওয়ার্কের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেকেন্ড পয়েন্ট ছিল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বোঝা। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ইজ এ কমপ্লিকেটেড টাস্ক which involves software, firmware, চিপ লেভেল ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক পালস। ইলেকট্রিক পালস মানে ওই যে বিটস গুলি যায় না, বিটস গুলি যে 1 বাই 1 যে যায়, ওইটা দুই রকম। এটা আমরা পরের নোটস গুলিতে আছে, আমি বেশ কিছু ক্লাস পরে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ওটা অ্যানালগ আছে এবং ডিজিটাল আছে। মানে অ্যানালগ হচ্ছে এরকম ওয়েভ হয়ে যায়, আর ডিজিটালটা হচ্ছে এরকম মানে অ্যাঙ্গেল হয়ে যায়। সেই অ্যাঙ্গেলটা আবার উপর থেকে নিচে হয়ে নিচ থেকে উপরে এরকম বিভিন্ন রকম সিগন্যাল প্রসেসিং আছে। জি, ডিজিটাল আর অ্যানালগের ভিতর পার্থক্য কি? যদি কম্পিউটারের ক্ষেত্রে 1 যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ হয় আর 0 যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ, না 1 আর 0 নির্দিষ্ট ভোল্টেজ না, এখানে একটু কারেকশন হচ্ছে। 1 মানে ভোল্টেজ আছে, 0 মানে ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ নাই। 5 ভোল্ট হোক, 10 ভোল্ট হোক, 220 ভোল্ট হোক, কোনো ভোল্ট নাই। 0 ইজ নো ভোল্টেজ, 1 ইজ ভোল্টেজ। এখন সেই ভোল্টেজটা কত আপনার দরকার সেটা ডিপেন্ড করছে আপনার পাওয়ার সাপ্লাইটাকে কনভার্ট করে দিবে। যেমন আমাদের মাদারবোর্ডের ভিতরে 5 ভোল্টও লাগে, 12 ভোল্টও লাগে। মানে পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ারটা আসে ওইটা যায়, পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমরা কোথায়, মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে ইন্টারনাল হার্ডওয়্যারগুলি। তো তার কত ভোল্ট লাগবে কোথায় সেটা মাদারবোর্ড ডিস্ট্রিবিউট করে দেয়, যে ওর 5 ভোল্ট প্লাস থাকবে, ওর 5 ভোল্ট মাইনাস থাকবে। সেই কারণে আপনার ওই যে অ্যানালগ যে বলছেন, অ্যানালগ বিষয়টা আপনি যখন মনে করেন যে একটা ভোল্ট মিটার, কারেন্টে কত আছে, কত ভোল্ট কারেন্ট আছে দেখবেন, ওটা ডিজিটেও দেখা যায়। দুইটা পিন আপনি 2 পিনে ঢুকিয়ে দিলেন, একটা সেরকম কাটার মতো আসে। অথবা গাড়ির স্পিডোমিটার চিন্তা করেন, ওডোমিটার চিন্তা করেন, কাটা দিয়েও স্পিড দেখানো যায়, ডিজিট দিয়েও স্পিড দেখায়। একটা অ্যানালগ সিস্টেম, একটা ডিজিটাল সিস্টেম। আবার যখন দুইটা একসাথে থাকে তখন এটাকে বলে হাইব্রিড সিস্টেম, যেটার মধ্যে অ্যানালগ ডিজিটাল একসাথে থাকে। যেমন মনে করেন যে প্লেনের যে ড্যাশবোর্ড, আজকাল তো সব আধুনিক, সব ডিজিটালাইজড, অটোপাইলটে চলছে, অটোপাইলট চলছে, ওখানে হাইব্রিড মোড না, ওখানে যে সব যে অ্যানালগ তা কিন্তু না, ওইটা বলি না, অ্যানালগ তো ও মানে অথবা আপনি যখন মিউজিক মিক্সিং করে, বড় বড় যে মিউজিক হাউসগুলিতে মিউজিক মিক্সিং করে, ভয়েসটার সাথে বিভিন্ন রকম মিউজিক দিবে, ওখানে দেখবেন যে বড় প্যানেল বোর্ড আছে। বড় প্যানেল বোর্ড তো কম্পিউটার স্ক্রিনেই করা যায়। এত বড় একটা টিভি নিয়ে দিলাম, এখানে ওই সফটওয়্যার চালিয়ে দিলাম, সফটওয়্যারের প্যানেলের মাধ্যমে আমি ফ্রিকোয়েন্সিগুলিকে কম বেশি করতে পারছি, হার্টজ। তারপরেও কিন্তু ওইটা ইউজ করা হয়।
এবং দেখবেন যে ওই প্যানেল বোর্ডের সাথে আমার কম্পিউটারও আছে, পাশেই কম্পিউটারও আছে, কম্পিউটারও চলছে, দুইটা মিক্স করেই করা হয়। তো এই সব জায়গায় হাইব্রিড ইউজ হয়, মানে এখানে আমরা অ্যানালগকে বাদ দিতেও পারছি না, আবার ডিজিটালাইজড, সবই ডিজিটালাইজড হচ্ছে, বাট সেমি ডিজিটালাইজড, দ্যাট ইজ কল্ড দ্য অ্যানালগ, মানে কম্বিনেশন অফ বোথ টাইপস। স্যার যেটা খুশি হবেন আপনার এই প্রেজেন্টেশনটি অনেক ভালো হচ্ছে স্যার। আচ্ছা, জি জি, আসেন আমরা একটু আগাই। তারপরে হচ্ছে টু এইচ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, মানে আমরা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা বলছি কেন শিখবো, তার সেকেন্ড পয়েন্টটা ছিল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংটা বোঝার জন্য। তো টু এইচ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, দ্য হোল নেটওয়ার্কিং কনসেপ্ট ইজ ডিভাইডেড ইনটু মাল্টিপল লেয়ার। মানে টোটাল নেটওয়ার্কিং এর কনসেপ্টটা আপনাদের যে ওএসআই মডেল, আমরা পরবর্তীতে আসবে এবং ওএসআই মডেল নিয়ে অনেক কথা হবে, অনেকগুলি ক্লাসও হবে। ওএসআই মডেলটাই হচ্ছে আমাদের মেইন কম্পিউটার নেটওয়ার্কটা কিভাবে কাজ করছে, ডাটাটা কোথা থেকে কোথায় যাচ্ছে কিভাবে, সেটা বোঝার জন্য ওএসআই মডেল। আগে ছিল একটা মডেল টিসিপি আইপি মডেল, যেটা পুরাতন হয়ে গেছে, এবং নতুন যেটা ইউজ হয় সেটা হচ্ছে ওএসআই মডেল। টিসিপি আইপি মডেলের বেসিক্যালি 4টা লেয়ার ছিল, ওএসআই মডেলের 7টা লেয়ার। ওএসআই মডেলের 7টা লেয়ারই আগে টিসিপি আইপি মডেলে আপনার 4 ভাগে ভাগ করা হতো, মানে ওইখানকার এই একটা লেয়ারকে ভেঙে এখানে 2-3 ভাগ করা হয়েছে, যাতে জিনিসগুলি আরো বোঝা যায় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। এবং আইএসও নাম তো শুনেছেন আপনারা, স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অর্গানাইজেশন। তো এইটা কর্তৃক স্বীকৃত, এবং সারা পৃথিবীতে যত কম্পিউটার নেটওয়ার্ক আছে এবং যত কম্পিউটার নেটওয়ার্কে প্র্যাকটিস করা হয় বা তৈরি করা হয়, সকল কম্পিউটার নেটওয়ার্ক এই ওএসআই মডেলের আন্ডারে চলে। এটা একটা স্বীকৃত এবং একটা কমন নেটওয়ার্ক মডেল, যেটা সম্পর্কে আমরা অনেক ডিটেইলসে জানবো। তো এখানে ওই লেয়ারগুলির কথা বলা হচ্ছে, যে দেখেন যে দ্য হোল নেটওয়ার্কিং কনসেপ্ট ইজ ডিভাইডেড ইনটু মাল্টিপল লেয়ার্স, ইচ লেয়ার ইজ ইনভলভড ইন সাম পার্টিকুলার টাস্ক। প্রত্যেকটা লেয়ারেরই কিছু পার্টিকুলার টাস্ক আছে, মানে কিছু আলাদা আলাদা টাস্ক আছে, যে ও লেয়ার এই কাজটাই করবে এবং রেসপন্সিবল সেই কাজটা করার জন্য। particular task and is independent of all other layers, এবং অন্য আদার লেয়ারের থেকে একেবারে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। সে নিজের লেয়ারে তার যা কাজটা সেটা সে স্বাধীনভাবে তার লেয়ারটা পুরোপুরি সে কাজটা করবে এবং সে রেসপন্সিবল ফর ডুইং দ্যাট টাস্ক। বাট অ্যাজ এ হোল অলমোস্ট অল নেটওয়ার্কিং টাস্ক ডিপেন্ড অন অল অফ দিস লেয়ার্স। কিন্তু একসাথে যদি বলি অ্যাজ এ হোল অলমোস্ট অল নেটওয়ার্কিং টাস্ক, সকল মানে বলতে গেলে সকল নেটওয়ার্কিং টাস্কগুলোই কি করছে, ডিপেন্ড অন দিস লেয়ার্স। এই লেয়ারগুলির উপরে সকল নেটওয়ার্কিংটা ডিপেন্ড করে, এন্ড লেয়ার্স শেয়ার ডেটা বিটুইন देम and they depend on each other only to take input and send output। মানে লেয়ারগুলি কি হয়, লেয়ারগুলি তো সিরিয়ালে 7টা লেয়ার আছে, যেমন মনে করেন পর পর। তো এই 7টা লেয়ার ফার্স্টে মনে করেন একদম নিচে যে লেয়ারটা থাকে এটার নাম হচ্ছে ফিজিক্যাল লেয়ার। আর এই ফিজিক্যাল লেয়ার থেকে আমার উপরের দিকে যে লেয়ার আছে, এখান থেকে 7টা লেয়ার পার হয়ে নিচে ফিজিক্যাল লেয়ারে আসে। ফিজিক্যাল লেয়ার থেকে এই ডেটাটা, এটা হচ্ছে সেন্ডার সাইড। আর এই পাশে যে রিসিভ করবে, রিসিভার সাইডেও এই সেম, এই ফিজিক্যাল থেকে শুরু করে এইখানে 7টা লেয়ার আছে। তো এইটা হলো রিসিভার সাইড। আপনি এইখান থেকে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার এই পাশেও সেম, 7টা লেয়ারের সিকোয়েন্সটা সব সময় সেম থাকবে এবং সেম আছে। ইউজার কি করছে, নেটওয়ার্কে ডেটা পাঠাবে। এই অ্যাপ্লিকেশন, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সে কাজটা করবে, যার যে কাজই হোক, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে করবে। তো সেই কাজটা একটা অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম ইজ অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশন লেয়ার ডেটা সেন্ড করবে, ডেটা লিঙ্ক, সেকেন্ডটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তারপরে আসে সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, তারপরে আছে দিয়ে 7টা লেয়ার আছে, সিকোয়েন্সটা সেম। এবং আপনাদের সিকোয়েন্সিয়ালি নামগুলিকে খেয়াল রাখতে হবে। এইখান থেকে যখন ডেটাটা আসছে, এইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মিডিয়াম। এইখান থেকে দেখেন আইদার কেবলের গিয়ে কানেক্ট থাকুক অথবা ওয়্যারলেসলি কানেক্ট থাকুক, রিসিভারের এই 7টা লেয়ার পার হয়ে ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল মানে হচ্ছে ডিভাইস, যেখানে বাস্তবিক আপনারা দেখতে পারেন, হার্ডওয়্যার যাকে বলা হয়। এই লেয়ারের মাধ্যমে ডেটাটা আইদার ওয়্যার্ড অথবা ওয়্যারলেস হয়ে রিসিভার এন্ডের ফিজিক্যাল লেয়ারে পৌঁছাবে। ফিজিক্যাল লেয়ার থেকে দেন বাকি লেয়ারগুলি পার হয়ে রিসিভারের অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছাবে এবং রিসিভার ওই অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে তার রিসিভড ডেটাটাকে ভিউ করতে পারবে।
বা ভিউ করা বা ওপেন করা বা ইউজ করা, যেটা বলেন সেটা করতে পারবে। তো এখানে বলছে যে লেয়ার্স শেয়ার ডেটা বিটুইন দেম, আগেও বলেছিলাম সেই কথা আবার বলছি, লেয়ার শেয়ার ডেটা, নিজেদের মধ্যে ডেটা শেয়ার করতে পারে, এন্ড দে ডিপেন্ড অন ইচ আদার অনলি, একে অপরের প্রতি নিয়ে। আমি একটু আগে বলছিলাম প্রত্যেকটা লেয়ার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু তারপরেও আবার কথা থাকছে যে দে ডিপেন্ড অন ইচ আদার অনলি, একে অপরের উপর নির্ভরশীল তখনই যখন কি করছে, দে টেক ইনপুট এন্ড সেন্ড আউটপুট, মানে এই লেয়ার থেকে ডেটাটা তো আমার নিতে হবে, অ্যাপ্লিকেশন থেকে তো আমার পরের লেয়ারে আসবে, সেশন লেয়ারে আসবে, সরি অ্যাপ্লিকেশন পরে প্রেজেন্টেশন, তারপরে সেশন, প্রেজেন্টেশন লেয়ারে তো আসবে, এই লেয়ার থেকে এই লেয়ারে দেওয়া বা এই লেয়ার থেকে এই লেয়ারে দেওয়া, এই সময়টুকুই শুধুমাত্র তারা একে অপরের প্রতি নির্ভর। এছাড়া প্রত্যেকটা লেয়ারের যা যা ফাংশন এবং ওই লেয়ারগুলিতে যে প্রোটোকলসগুলি আছে, প্রোটোকল ইজ দ্য সেট অফ রুলস, মানে কিছু নিয়মের সমষ্টিকে প্রোটোকল বলা হয়। এই প্রোটোকলগুলিকে ফলো করে আমার এই লেয়ারগুলি কাজ করে, যেগুলি আমরা পরবর্তীতে আরো আসবো। আর থার্ড ওয়ান পয়েন্টটা ছিল দ্যাট ইজ দ্য ইন্টারনেট। A network of networks is called internetwork or simply internet, মানে নেটওয়ার্কদেরও নেটওয়ার্ক, অনেক নেটওয়ার্ক, সেইগুলিরও নেটওয়ার্ক, মানে সবচেয়ে বড় এবং মেইন নেটওয়ার্ক যেটা, সেটি আমরা বলছি ইন্টারনেটওয়ার্ক বা সংক্ষেপে ইন্টারনেট। It is the largest network in existence on this planet, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক এটা। The internet usually অনেক, usually connects all one মানে জানেন WAN বলেন স্যার কি WAN one আচ্ছা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি? এক ধরনের নেটওয়ার্ক যেটা একটা মিডিয়াম সাইজের নেটওয়ার্ক। সবচেয়ে ছোট নেটওয়ার্কটা কি? ল্যান। ল্যান হচ্ছে যে সবচেয়ে ছোট নেটওয়ার্ক, 2টা থেকে 10-20টা কম্পিউটার থাকতে পারে একটা রুমের মধ্যে, ল্যান। জি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক, আমাদের ক্লাসের মধ্যে সবই আছে, ল্যান ম্যান ওয়ান এগুলো ডিসকাশনে আসবে। আচ্ছা, প্যান হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আপনি মুভ করবেন, মনে করেন যে আপনি আপনার ফোন থেকে ব্লুটুথে কানেক্ট করেছেন কয়েকজনকে, অথবা আপনি হটস্পট দিয়েছেন কয়েকজনকে, আপনি যেদিকে যাবেন ওই নেটওয়ার্কটাও সেদিকে মুভ হয়ে যাচ্ছে, মানে আপনি সাথে কানেক্টেড যারা আছে, যে ডিভাইসেসগুলি আছে, সেই ডিভাইসগুলি আপনার একটা রেঞ্জ আছে, আপনার হটস্পট বা ব্লুটুথ একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে, কারণ আপনি হেঁটে চলে যাচ্ছেন, নেটওয়ার্কটাও আপনার সাথে হেঁটে চলে যাচ্ছে। এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে ওই পার্সোনালের সাথে নেটওয়ার্কটা মুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে ইন্টারনেটের কথা বলছিলাম, যে দ্য ইন্টারনেট হিউজলি কানেক্টস অল ওয়ান্স এন্ড ইট ক্যান হ্যাভ কানেকশন টু ল্যান্স এন্ড হোম নেটওয়ার্কস। ল্যান এবং হোম নেটওয়ার্ক এগুলির সাথে আপনার কানেক্টেড থাকে। এন্ড ইন্টারনেট ইউজেস TCP/IP প্রোটোকল। TCP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর IP হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলটি ইউজ করে, প্রোটোকল কি একটু আগে বলছিলাম, সেট অফ রুলস, মানে কিছু নিয়মের সমষ্টি, যে এই নিয়মটা মেনে চলা, ওই নিয়মগুলি যে চলবে, ওই নিয়মগুলির একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে TCP/IP, এবং ইন্টারনেট ওই TCP/IP প্রোটোকল ফলো করে চলে। And IP is addressing protocol. Present day internet is widely implemented using IPv4. IP এর দুইটা ভার্সন আছে, একটা ভার্সন 6, একটা ভার্সন 4। তো আমরা বেসিক্যালি ল্যাপটপ যেগুলি করব বা যা আলোচনা করব, ভার্সন 4 নিয়ে আলোচনা করব। ভার্সন 4 আজকে ইন্ট্রোডাকশন ক্লাস তো সবই একটু বলি, মনে করেন ভার্সন 4 IPv4, এটার একটা एग्जांपल হতে পারে, মনে করেন 192.168.0.100। ভার্সন 4 এ গিয়ে ভার্সন 4 এ এরকম ডট দিয়ে সেপারেট করে চারটা নাম্বারকে লেখা থাকে, 1 2 3 4। প্রত্যেকটা নাম্বারের রেঞ্জ হতে পারে 0 থেকে 255 পর্যন্ত, মানে মিনিমাম হতে পারে 0, ম্যাক্সিমাম হতে পারে 255, প্রত্যেকটা আলাদা ভ্যালু। এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে হচ্ছে আইপি অ্যাড্রেস বলা হয়, এবং এরকম যেটা দেখবেন সেটার নাম হচ্ছে IPv4 ভার্সন 4, যেটা এখন কমনলি ইউজ হচ্ছে, এবং আমরা যা ডিসকাশন করব সব আইপি ভার্সন 4 নিয়ে ডিসকাশন করব। সেকেন্ড আরেকটা আছে IPv6। IPv6 এ এখানে এটা ইউজ করা হচ্ছে আপনার ডেসিমাল নাম্বারে ইউজ করছি আমরা,
আর এখানে আমরা ইউজ করি হেক্সাডেসিমাল। কম্বিনেশনগুলো আরো বাড়ে। হেক্সাডেসিমাল, হ্যাঁ। এখানে সংখ্যা, এখানে কম্বিনেশন কত হতে পারে? কম্বিনেশন কত হতে পারে? এই জিরোর ভ্যালুটা এটা 0 থেকে 255 হতে পারে, এটাও 0 থেকে 255 হতে পারে। তার মানে টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস হতে পারে কত? 0 থেকে 255, এটাও 0 থেকে 255, এগুলো কম্বিনেশন করে টোটাল হচ্ছে আপনার কত বিলিয়ন যেন আছে সংখ্যা আছে। এটা ল্যাপলাসে দেখাবো এগুলো। যে প্লিজ আমি 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 শেষ করি, তারপর আপনাদের ডিসকাশন শুনবো। তো দেখেন এইগুলি ল্যাবের পার্ট, তো জাস্ট একটু আলোচনা আসছে, ল্যাবে আরো ডিটেইলস ডিসকাশন করব। এবং আইপি অ্যাড্রেসে ক্লাস আছে, কোন ক্লাসে কত রেঞ্জ পর্যন্ত কতগুলি কম্পিউটার ম্যাক্সিমাম কানেক্ট হতে পারবে, কতগুলি নেটওয়ার্ক হতে পারবে, সেগুলি এগুলো আলোচনায় আসবে। এটাই আমাদের আলোচনার বিষয়। আইপি ভার্সন 6 হচ্ছে অ্যাডভান্স লেভেলের আইপি, যেটা এখনো ইমপ্লিমেন্টেড হয়ে পারেনি পুরোপুরি, ভবিষ্যতে হবে। কেন ভবিষ্যতে হবে? কারণ এই যে আইপি ভার্সন 6, এটা পারমুটেশন কম্বিনেশন করলে ম্যাক্সিমাম আপনার মনে হয় যে 450 বিলিয়ন আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হতে পারে। আলাদা আলাদা কম্বিনেশন 450 বিলিয়ন হতে পারে। কিন্তু আমার একারই তো 20টা আইপি অ্যাড্রেস লাগে, আমার ডিভাইস কতগুলি, আর ইন্টারনেট তো অনেক বিশাল হয়ে গেছে। তাই না? তারপরে মানুষের অফিস আদালত সব জায়গায় এখন কম্পিউটারাইজড হয়ে গেছে। সো ওই 450 বিলিয়ন আইপি দিয়ে আর হচ্ছে না। তার জন্য কি করা হয়েছে? ভার্সন 6 এর প্রবর্তন করা হয়েছে, যেটা হেক্সাডেসিমাল ভ্যালু, এটা দেখেন ডেসিমাল ভ্যালু দিয়ে আসে। যদিও অ্যাকচুয়ালি এটা বাইনারি থেকে, আপনারা যখন ডিটেইলসে শিখবেন এটা বাইনারি থেকেই ডেসিমাল করা হয়েছে। আপনারা যখন করবেন তখন বাইনারি ভ্যালু দিয়েই কাজ শিখবেন। কারণ কম্পিউটার মানে বাইনারি, বাইনারি ছাড়া সে কিছু বুঝে না। তাকে আপনি এই নাম্বারটা দিলেন 192, বুঝবে না কিছু। ওকে কি করতে হবে? 192 সে কনভার্ট করবে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনটু বাইনারি, দেন সে বাইনারি সংখ্যাটা বুঝে যাবে যে আচ্ছা ওইটা বলা হচ্ছে। এইখানে আপনার মনে করেন যে এই কোলন, হ্যাঁ, তারপর মনে করেন যে এটা হেক্সাডেসিমাল তো জানেন, 0 থেকে f পর্যন্ত দুইটা দুইটা করে সংখ্যা, এই একটা 4টা ডেসিমাল ভ্যালু, এটার জন্য 4টা ডেসিমাল ভ্যালু আসে। মনে করেন যে b c কোলন কোলন c a এরকম দিয়ে 8টা ভাগ থাকে। এই যে কোলন কোলন মানে এই কোলনের মাঝে কিছু লিখিনি, মানে এখানে 0 0, যখন দুইটা কোলন পরপর থাকে তখন ওইগুলোর মাঝখানে কোনো নাই, কিন্তু ভ্যালু আছে, 0 0 ভ্যালু আছে। যেমন এই যে এখানে 0 আছে, এরকমই ধরে নেন। তো এরকম 8টা ভাগে থাকে এবং প্রত্যেকটা এরকম দুইটা করে হেক্সাডেসিমাল ক্যারেক্টার থাকে, যেখানে এইটা দিয়ে কত ইউনিট ট্রিলিয়ন করা যাবে, যে যেটা পৃথিবী এখন থেকে 200-500 বছর পরেও এই আইপি শেষ হবে না। মানে এইটার চেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি আইপি অ্যাড্রেসের কম্বিনেশন পাবে। এটা কিছু কিছু ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কিছু সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কিছু অ্যাডভান্স ডিভাইসে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এবং নেক্সটে সকলটাতে আইপি ভার্সন 6 চলে আসবে। এবং একটা খুব বড় এবং কমপ্লিকেটেড টাস্ক তখন হয়ে যাবে, কারণ এক্সিস্টিং সব ডিভাইসেসে ভার্সন 4 আছে, এটাকে কনভার্ট করে এখানে নিতে হবে। সো এটা একটা খুব একটা ঝামেলার কাজ দেখে এখনো কনভার্ট করছে না, বাট নতুন যেগুলি আসছে নতুন সবই আইপি ভার্সন 6 দিয়ে আসছে। এই স্যার ফোনের আইপি অ্যাড্রেসে গেলে হ্যাঁ, ভার্সন 4 6 দুটোই দেখায়, কিন্তু আপনার নেটওয়ার্ক তো অনেক কমিউনিকেট হচ্ছে। আপনি যখন আপনার এখন একটা রাউটারের সাথে 6 এ দিবে, তারপর সফটওয়্যার ডিভাইস যখন 6 হয়ে যাবে তখন এটাকে কনভার্ট করতে তখন হবে। ওইটা 4 বাদ হয়ে যাবে, 4 বাদ হয়ে যাবে, যখন সব আপডেট 6 হয়ে যাবে। সব 6 হয়ে গেলে বাদ হয়ে যাবে। আচ্ছা, ডিভাইসেস গুলিতে যে আপনি দেখবেন ঢুকলে ভার্সন 4 অ্যাড্রেসও দেখবেন, ভার্সন 6 অ্যাড্রেসও দেখবেন। তো যখন আপনি দেখবেন যে আপনার ডিভাইসটা নেটে কানেক্ট, কোন কোন ডিভাইস নেটে কানেক্ট আছে এটা তো মনিটর করা যায়। মনে করেন আপনার বাসার রাউটারে আপনি ঢুকলেন, কোন কোন ডিভাইস কানেক্ট আছে আমি দেখি, কত কত আইপি দিয়ে কানেক্ট আছে। ওইখানে যে আইপি গুলি হয় এটাকে বলে লোকাল আইপি। ওইখানে আপনার বাসার মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, আপনি আপনার যে রাউটারের আইপি থাকে 192.168.0.1, সাধারণত এটা দিয়ে থাকে, অথবা 172 সিরিজ দিয়ে থাকে। এইটাই ঢুকলে এই আইপি অ্যাড্রেসটা লিখে এন্টার দিলে আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড যাবে। তখন আপনি যদি ঢুকতে পারেন, ইউজার নেম পাসওয়ার্ড থাকে, আপনি ঢুকলে কি হচ্ছে আপনার ওই হোম রাউটারের কনফিগারেশনটা দেখাবে। সেইখানে আপনি একটা জায়গায় দেখতে পাবেন যে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে, আপনার রাউটারে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে। তখন আপনি যে আইপি অ্যাড্রেসগুলি দেখতে পাবেন ওখানে কিন্তু ভার্সন 4 আইপি অ্যাড্রেসগুলি দেখাবে, 6 কে কিন্তু দেখাবে না। এবং চাইলে ওখান থেকে আপনি যে কোনো ডিভাইসকে ব্লক করে দিতে পারেন, ডিসকানেক্ট করে দিতে পারেন। মনে করে যে কোনো একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম বা পাশের বাসার প্রতিবেশীকে কোনো একটা প্যাচে করে আমার দেওয়া লাগছে রাউটার পাসওয়ার্ড,
হ্যাঁ, এখন আমার পাসওয়ার্ড যদি এখন আমি চেঞ্জ করে দিই, আমার ধরেন বাসায় আইওটি ডিভাইস আছে কিছু, আমার টিভিতে আছে, আমার ফ্রিজে আছে কানেক্ট করা, সবগুলিকে আবার সেটআপ করা লাগে। তো আমি কি করলাম যে ওই আইপিটাই ব্লক করে দিলাম, ওই আইপিটাই ব্লক করে দিলাম। ইভেন আপনি আইপিগুলির পাশে ডিভাইস নেমও লিখে রাখতে পারেন। আচ্ছা, তাহলে ইন্টারনেটের কথা বলছিলাম আমরা। ইন্টারনেটের মধ্যে বলছিলাম ইন্টারনেট ইজ ওয়াইডলি ইমপ্লিমেন্টেড ইউজিং আইপি ভার্সন 4 বিকজ অফ শর্টেজ অফ আইপি address spaces. It is gradually migrating from IP version 4 to version 6. Internet enables its user to share, access enormous amount of information worldwide like www, FTP, email service, audio, video streaming, etc. মানে ইন্টারনেটের মেইন কাজ কিন্তু এইগুলি। দেখেন কি করি আমরা, www মানে কি? ব্রাউজ করা। ডোমেইন ব্রাউজ করা, সহজ কথায় ব্রাউজ করা। www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে আপনি ব্রাউজ করছেন। তার মানে ইন্টারনেটের মেইন কাজগুলির মধ্যে হচ্ছে ব্রাউজ করা, www, FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে আপনার হিউজ স্পিডে ফাইলকে ট্রান্সফার করতে পারেন। তারপর ইমেল সার্ভিসেস, আমরা যেসব ইমেল সার্ভিসগুলি SMTP সার্ভার আছে, আর মেলের ইনকামিং পপ সার্ভার আছে, POP3, এইগুলির কনফিগারেশন করা, এইগুলির কাজ করা, এইটা হচ্ছে আপনার ইমেল সার্ভিস। অডিও এন্ড ভিডিও স্ট্রিমিং, আপনারা অডিও কল, ভিডিও কল করেন হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলিতে, মেসেঞ্জার, এইগুলো হচ্ছে অডিও এন্ড ভিডিও স্ট্রিমিং। যখন শুধু অডিও কল দিচ্ছেন অডিও স্ট্রিমিং, যখন ভিডিও কল দিচ্ছেন ভিডিও স্ট্রিমিং। তাহলে এইগুলোই ধরেন মেইন কাজ কিন্তু ইন্টারনেটের। At huge level, internet works on client server model. ইন্টারনেট কি কোন মডেলে কাজ করে দেখেন, অল্প কথার মধ্যে অনেক কিছু করা যাচ্ছে। ইন্টারনেট ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে, মানে পিয়ার টু পিয়ার মডেলে কাজ করে না, সবাই পিয়ার এরকম না। একজন সার্ভার থাকবে আর বাকিরা সবাই ক্লায়েন্ট থাকবে। ঠিক আছে, মনে করেন একটা ক্লাসরুমের মতো, আমি বলছি আপনারা শুনছেন, সবাই বলতেছেন, তাহলে তো একটা ক্লাসরুম হলো না। নেটওয়ার্কটাও সেরকম, একটা সার্ভার সে সার্ভিস দিচ্ছে, আপনি আমাকে কোশ্চেন করছেন, মানে আপনি আমাকে কিছু রিকোয়েস্ট করছেন, আমি সেটার উত্তর দিচ্ছি, তার মানে আপনার রিকোয়েস্টটাকে সলভ করছি, ইফ পসিবল। ঠিক আছে, ইফ নট পসিবল ডিনাই করছি, মানে অ্যাক্সেস ঠিক না থাকলে, যে না আপনি আমাকে সাবজেক্ট রিলেটেড বাদে অন্য একটা কোশ্চেন করছেন, আমি ওটার উত্তর দিলাম না, অ্যাক্সেস ডিনাই, না আপনাকে অ্যাক্সেস পারমিশন দিলাম। তো এরকম ব্যাপারগুলি সেফটি সিকিউরিটি বিষয়গুলি আসে। And internet uses very high speed backbone fiber optic. ইন্টারনেটের কাজ করার জন্য হাই স্পিড ব্যাকবোন হচ্ছে ফাইবার অপটিক ইউজ করা হয় টু ইন্টারকানেক্ট ভ্যারিয়াস কন্টিনেন্ট, মানে বিভিন্ন মহাদেশকে যুক্ত করতে ফাইবারস আর লেড আন্ডার সি, বিভিন্ন মহাদেশকে সংযুক্ত করতে ফাইবার অপটিক কেবল সমুদ্রের তলায় স্থাপন করা হয়, known as সাবমেরিন কমিউনিকেশন কেবল, যেটাকে আমরা বলি সাবমেরিন কমিউনিকেশন কেবল। আচ্ছা, এরপরে আছে যে ফার্স্ট পেজে শেষ করতে পারিনি এখন, প্রথম সাইডে অ্যাপ্লিকেশনস অফ কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্ক। অ্যাপ্লিকেশনস গুলি কি? অ্যাপ্লিকেশন মানে কি? প্রয়োগ, কোথায় প্রয়োগ করা হয়। অ্যাপ্লিকেশন মানে কোথায় অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই থেকে কি অ্যাপ্লিকেশন এসেছে, তো কোথায় প্রয়োগ করা হয়। দেখেন, কম্পিউটার সিস্টেমস and peripherals are connected to from a network, মানে কম্পিউটার সিস্টেম এবং পেরিফেরালস গুলি কানেক্ট করা হয় টু ফর্ম এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য ফর্ম করা হচ্ছে। and they provide numerous advantages, তার অনেক সুবিধা আছে, তার কয়েকটা আমরা যদি একটু বলি, যেমন রিসোর্স শেয়ারিং such as printer and storage devices। মনে করেন যে নেটওয়ার্কের মধ্যে আবার সবাই, আপনার কাছে কম্পিউটার আছে, সবাই প্রিন্ট করতে চান, এতগুলি প্রিন্টার তো আমার আসলে অ্যাফোর্ড করা সম্ভব না। আমি একটা কমন প্রিন্টার থাকলো, তাহলে আপনাদেরকে তো নেটওয়ার্কে রাখতে হবে, না হলে তো প্রত্যেকটা থেকে কানেকশন তো ডিরেক্ট প্রিন্টারে দেওয়ার মতো অপশন নাই, যে সব কম্পিউটার থেকে ডিরেক্ট আমি ইউএসবি দিয়ে দিলাম প্রিন্টারে। যেহেতু সেই সুযোগ নাই, তাহলে কি করতে হবে, সবগুলি কম্পিউটারকে একটা নেটওয়ার্কের মধ্যে আনতে হবে, যে নেটওয়ার্কে ওই একটা সিঙ্গেল প্রিন্টারও থাকবে। তাহলে আমরা কি করতে পারছি, যে রিসোর্স শেয়ারিং such as printer and storage device। মনে করেন যে কিছু ব্যাকআপ সফটওয়্যার, বড় ফাইল, বড় কিছু ব্যাকআপ ভিডিও ফাইল, ক্লাসের রেকর্ডিং ফাইল, এগুলি প্রত্যেকের কম্পিউটার আলাদা করে রাখার দরকার নাই, একটা কম্পিউটারে রাখলাম ওই অংশটুকু, ওই ফোল্ডারটা, ওই ড্রাইভটা, ওই হার্ড ডিস্কটা, যাই বলে, যেটুকুই করে আপনি যে আমাদের ভার্সিটির প্রক্রিয়ার মতো, এখান থেকে আমরা সবাই মানে আমাদের ইয়েগুলো একসাথে ইউজ করি,
রাখা আছে আমাদের ভার্সিটি FTP সার্ভার আছে না FTP সার্ভার লাগবে? একটিভি সার্ভার কই আমাদের আছে? আমাদের দেশে অনেকটা ওইটার মতো ওপেনসের পোর্টালে আপনার আপনি সর্ট অফ একটিভি সার্ভার, যেমন আপনারা দেখেন যে মুভি সার্ভার দেখেন আপনাদের বাসায় যে ইন্টারনেট কানেকশন আছে, ওখানে একটা মুভি সার্ভারে আপনাদের মুভি সফটওয়্যার এটসেট্রা গেমস এগুলি সব ডাউনলোড দেওয়া থাকে। ওইখান থেকে আপনারা হাই স্পিডে ডাউনলোড করে নিতে পারেন। আপনার দেখা যাচ্ছে যে নর্মাল ডাউনলোড হয় হচ্ছে 1 Mbps এ, ওইখান থেকে ডাউনলোড হচ্ছে হয়তো 50 Mbps এ বা আরো বেশি স্পিডে। তো ওইটা তো সার্ভার সিস্টেমে চলে গেল। ওখানে একটা সার্ভার করা আছে, একটিভি সার্ভার বলে একটা সার্ভার করা আছে, যার ভিতরে সব ফাইল আছে। ওটা ডিরেক্ট শেয়ার দেওয়া হয়, কারণ আপনি একটা আইপি অ্যাড্রেস এডিট করেন, আপনি একটা আইপি অ্যাড্রেস লিখেন বা একটা অ্যাড্রেস লিখেন, একটা আইপি অ্যাড্রেসকে কিন্তু পরবর্তীতে নাম করে দেওয়া হয়, সেটা জানেন, এটাকে ডোমেইন বলা হয়। তো আমরা যেটা করছি এখানে হচ্ছে একটা হার্ড ডিস্কের মধ্যে একটা ড্রাইভ অথবা একটা ফোল্ডার আমি শেয়ার দিয়ে দিলাম। শেয়ার দিয়ে দিলে আপনারা অন্যান্য ডিভাইসেসগুলি থেকে ওই শেয়ার ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারবেন। শেয়ার ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে? আপনাকে রানে যেতে হবে, উইন্ডোজ আর রানে যেতে হবে, এটা স্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে যেই কম্পিউটারে ওইটা আছে সেই কম্পিউটার আইপি স্ল্যাশ ফোল্ডার নেম একবার ঢুকে থাকলেই ওইটা আপনার ফোল্ডার নেম দেওয়া লাগে নাকি স্যার হচ্ছে যে ওটাকে ডকুমেন্টসের ভিতরে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের নাম স্ল্যাশ মেন যেটা শেয়ার ফোল্ডার ওইটাই মনে করেন আপনি ওই শুধু আইপিটা লিখে এন্টার দিলেন, দিলে ওই কম্পিউটারে কোন ওই কম্পিউটার মনে করেন যে 4টা ফোল্ডার শেয়ার করা আছে, ওই শেয়ার 4টা ফোল্ডারকে তখন আপনার দেখাবে মাই কম্পিউটারের মধ্যে। বা আপনি মাই কম্পিউটারের যে এই যে মাই কম্পিউটারের যে বক্সটা থাকে, এই যে মাই কম্পিউটারের যে এখানে অ্যাড্রেস বার এখানে লেখেন না যে সি কোলন দিয়ে লেখা থাকে যে এইখানে যদি আপনি আইপি অ্যাড্রেসটা লেখেন যে 120.16.30 এরকম আইপি অ্যাড্রেসটা এখানেও লিখেন, তাহলেও কিন্তু ওই শেয়ার ফোল্ডারগুলি চলে আসবে, ওইটা চলে আসবে ডিরেক্টলি। ওইটা যে রানে লিখতে বলছিলাম, রানেও লেখা লাগে না, এক্সপ্লোরারে লিখলেও হয়, বা মাই কম্পিউটার বা এক্সপ্লোরার যেটা বলেন এখানে লিখলেও হয়। এইটা যখন লিখবেন তখন আপনার এই কম্পিউটারের মধ্যে যেই যেই ফোল্ডারগুলি শেয়ার করা আছে ওই ফোল্ডারগুলি এখানে দেখাবে। এখন মনে করেন আপনি এই ফোল্ডারটা ঢুকতে চান, এটার উপর ডাবল ক্লিক করেন, ফাইলটাকে কপি করেন, ওপেন করেন, ডিলিট করেন। আপনার এখানে আবার অ্যাক্সেস পারমিশন থাকে যে আপনাকে পারমিশন কতটুকু দেওয়া হয়েছে, আপনি কি শুধু ভিউ করতে পারবেন নাকি আপনি রিড রাইট রিডাই করতে পারবেন। পারমিশন একরকম তিনটা হয়, কি রিড রাইট এক্সিকিউট। তো উইন্ডোজের ক্ষেত্রে এটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট, আর উইন্ডোজের ক্ষেত্রে দুই রকম হয়, রিড আর রাইট। রিড মানে আপনি শুধু দেখতে পারবেন, পড়তে পারবেন, ওপেন করতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু আপনি ওটাকে বুঝতেও পারবেন না, কোনো অর্ডার করতে পারবেন না। যখন আপনাকে রাইট পারমিশন দেওয়া থাকবে তখন আপনি চাইলে ওইটাকে মুছেও দিতে পারবেন, ওটার মধ্যে কিছু এডিটও করতে পারবেন। মনে করেন একটা ওয়ার্ড ফাইল আপনাকে শুধুমাত্র রিড পারমিশন দেওয়া আছে, আপনি খুলতে পারবেন, পড়তে পারবেন, বাট একটা ফুল স্টপ টাইপও করতে পারবেন না, একটা স্পেস অ্যাড করতে পারবেন না, বুঝতেও পারবেন না। সেরকম সকল ফাইলসগুলি বা ডিভাইসেও যদি এরকম দেওয়া থাকে যে প্রিন্টারের মধ্যে আপনার কতটুকু প্রিভিলেজ দেওয়া আছে, যে প্রিন্টারে আপনি শুধু কালার প্রিন্ট করতে পারবেন না, শুধু ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন। আমার প্রিন্টার কালার প্রিন্টার, কিন্তু আপনাকে পারমিশন দিলাম অতটুকু, সেটা প্রিন্টার সেটিং থেকে করা যায়। সবকিছুই আমাদের কাস্টমাইজ ভাবে পারমিশন করা যায়। তাহলে মেইন কাজ কিন্তু এটা যে নেটওয়ার্কের মধ্যে যে আমরা করব, কেন নেটওয়ার্ক করব, তার মধ্যে মেইন কাজ হচ্ছে রিসোর্স এন্ড ডিভাইস শেয়ার করা। দ্যাট মিন্স আমরা ফোল্ডার শেয়ার করতে পারছি, আমরা রিসোর্স শেয়ার করতে পারছি। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বাই মিনস অফ ইমেল এন্ড এফটিপি, এক্সচেঞ্জ করতে পারি ইনফরমেশন ইমেল বা এফটিপির মাধ্যমে। ইনফরমেশন শেয়ারিং বাই ইউজিং ওয়েব অর ইন্টারনেট, ওয়েব বা ইন্টারনেট ইউজ করে আমরা কি করতে পারি, এটা ইনফরমেশন শেয়ার করতে পারি। তারপরে আছে হচ্ছে ইন্টারঅ্যাকশন উইথ আদার ইউজার্স ইউজিং ডাইনামিক ওয়েব পেজ। ডাইনামিক ওয়েব পেজগুলির মাধ্যমে আমরা আদার্সের সাথে, ডাইনামিক ওয়েব পেজ তো বুঝেন আশা করি, আদার্সের সাথে আমরা ইন্টারঅ্যাকশন করতে পারি। আইপি ফোনগুলি ইউজ করতে পারি। আইপি ফোন কি চিনেন? আইপি ফোন কিন্তু নরমাল ফোন না, যে ফোনগুলিতে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। আমাদের এখানে ডেস্কগুলিতে যেই ফোনগুলি দেওয়া আছে, এই ফোনগুলি বা অন্যান্য অফিসে বিভিন্ন অফিসে গেলে দেখবেন যে এরকম ফোনের মধ্যে অনেক বাটন দেওয়া আছে, ওইগুলিও সব আইপি ফোন। আইপি ফোনে কি করা যায়, ওখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। কম্পিউটারে যেমন একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, ওই ফোনেও একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। ইন্টারনেটের মাধ্যমে ওই ফোন চলতেছে, এবং ওই ফোন থেকে আউটগোয়িং যদি আপনি চান তাহলে ওই বিটিসিএল এর কানেকশন ইনক্লুড থাকতে হবে। বাট যদি বিটিসিএল কানেকশন ইনক্লুড নাও করেন, আপনি বিনা খরচে একদম মানে নিজেদের মধ্যে ডায়াল করবেন যে আমি ডায়াল করব
স্যার নাম্বার কত এত, ওনার এক্সটেনশন হচ্ছে এত, ওই নাম্বারে ডাইরেক্ট ডায়াল করলে ওখানে চলে যাচ্ছে। এটা PABX এর মতো, বাট PABX এরই আপগ্রেড ভার্সন এখন, যেটার মধ্যে আরো অনেক 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 ফ্যাসিলিটি আছে। মানে যেই সব অফিসিয়াল ইউজ হয়, অফিসিয়াল ইউজ হয়, বিভিন্ন অফিসিয়াল ইউজ হয়। এবং আপনি ওই হ্যান্ডসেটটা যত দামি কিনবেন তত বেশি ফাংশন পাবেন। মনে করেন একটা 5,000 টাকার অ্যান্ড্রয়েড, 5,000 টাকা হয় কিনা জানি না, ধরেন একটা 10,000 টাকার অ্যান্ড্রয়েড আর একটা 50,000 টাকার অ্যান্ড্রয়েড, দুইটার মধ্যে ফিচার তো নিশ্চয়ই সমান থাকবে না। সেরকম ওই আইপি ফোনগুলিও আমাদের এখানে যেগুলি দেখেন এগুলির মধ্যে ফাংশন কম আছে, অনেক বেশি ফাংশন হলে আইপি ফোনও পাওয়া যায় যেটাতে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। আইপি মানে তো ইন্টারনেট প্রোটোকল, সো আইপি ফোনগুলি ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা বলছি কি কি কাজে অ্যাপ্লাই করা হয় নেটওয়ার্কিং, ভিডিও কনফারেন্সেস, প্যারালাল কম্পিউটিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং, এইসব কাজে ইউজ করা হয়। তারপরে আছে যে ট্রানজিট টাইম কাকে বলছি আমরা। ট্রানজিট টাইম, ট্রানজিট মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রানজিট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। স্যার বেশি দামি হলে তো Is not ভিডিও correct. আইপি ফোন বলে। হ্যাঁ, ভিডিও আইপি ফোন, ভিডিও কল ভিওআইপি, ভিওআইপি তো ভিডিও আইপি, ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তাহলে দেখলাম যে আইপি ফোন তো হেডফোন হয়, অনেক দামি গুলো দেখি যে ওটা ভিডিও ভিওআইপি কল হয়। অ্যাকচুয়ালি দুই রকম হয়, একটা হচ্ছে হোয়াইট আছে, একটা ব্ল্যাক আছে। তো মাঝে তো আমাদের দেশে খুব ব্ল্যাক ভিওআইপি চলতো, আর পুলিশ ধরে ইচ্ছা মতো জরিমানা করতো, একদিনেই কোটি টাকা ব্যবসা হয়ে যেত। সব নিয়ে যাবে, আমি 7 দিন ব্যবসা করছি, মনে করো যে 50 লাখ টাকা সেট আপ করছি, মেশিনারি সেট করছি, করে আমি 7 দিন ব্যবসা করছি, পুলিশ সব নিয়ে গেছে। ওই 7 দিনে আমার 3 কোটি টাকা উঠে গেছে, বাহ, কোনো লস নাই, এত ব্যবসা হতো। বাট এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এসে গেছে, ব্যবসা ডাউন। এটাই তো ভিআইপি হয়ে গেছে। আগে কি করতো মানুষ, ভিআইপি তে কি করতো, বিদেশে কল করতো Yes, sir. কম খরচে। তো এখন তো আমি বিদেশে ফ্রি কল করতে পারি, জাস্ট ইন্টারনেট থাকলেই। Yes, sir. এই জন্য ভিআইপির ব্যবসা ডাউন হয়ে গেছে। বাট যেটা লিগ্যাল ভিআইপি ওইটা এখনো আছে, লিগ্যাল ভিআইপি যেটা। The transit time আমরা বলছি, transit time is the time for a message to travel from one device to another device. মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমার মেসেজটা যেতে, ডেটাটাকে এখানে মেসেজ বলা আছে, আপনি যাই পাঠান কিন্তু মেসেজ আকারে যায়, তাই না? ওটা বাইনারিতে কনভার্ট হয়ে মেসেজ আকারে যায়। তো এই মেসেজটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যেতে যে সময়টুকু লাগে, দ্যাট ইজ কল্ড দ্য ট্রানজিট টাইম। আর রেসপন্স টাইম কাকে বলছি, আরেকটা টার্ম হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম ইজ দ্য elapsed টাইম, মানে অতিবাহিত সময় বিটুইন অ্যান এনকোয়ারি অ্যান্ড এ রেসপন্স। একটা এনকোয়ারি এবং একটা রেসপন্সের মাঝে, মানে একটা হিট করা হয়েছে যে আমি এটা জানতে চাই, একটা বাটনে আপনি ক্লিক করছেন ওয়েবসাইটে। আরো সহজ ভাবে মনে করেন আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, আমি কোশ্চেনটা একটু চিন্তা করে তারপর উত্তর দিলাম। এই যে চিন্তা করে একটু সময় নিয়ে যে উত্তর দিলাম, এই মধ্যবর্তী যে সময়টা, এটাকে আমরা বলছি রেসপন্স টাইম, মানে আমার রেসপন্সতে কত সময় লেগেছে। মেশিনারি হিসাবে যদি আসেন, আপনি একটা কাজের জন্য ওখানে একটা ক্লিক করেছেন, মানে কি যে ওইটা হও, ওই কাজটা হও, তাহলে ওই কাজটা ওই সফটওয়্যার আপনাকে সমাধান করে দিতে যে সময়টা লাগছে, দ্যাট ইজ দ্য রেসপন্স টাইম। মানে ট্রানজিট টাইম হচ্ছে মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যত সময় লাগে, আর রেসপন্স টাইম হচ্ছে রেসপন্স করতে যত সময় লাগে। So final words, computer network is a group of computer connected with each other through wires, optical fibers, optical links, so that various devices can interact with each other through a network. Network কি সংজ্ঞা হিসাবে আসবে। And the aim of computer network is the sharing of resources among various devices. যা আমরা এখন আলোচনা করছিলাম, টার্গেট কি, নেটওয়ার্কের টার্গেট হচ্ছে ডিফারেন্ট ডিভাইসেস এর মধ্যে আমার ইনফরমেশন শেয়ার করা, ফাইলস এন্ড ইনফরমেশন এন্ড রিসোর্সেস শেয়ার করা। তো নেটওয়ার্কিং ইজ শেয়ারিং দ্য রিসোর্সেস অ্যামং ভ্যারিয়াস ডিভাইসেস। আর ইন কেস অফ কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজি, দেয়ার আর সেভারাল টাইপ অফ নেটওয়ার্কস দ্যাট ভ্যারি ফ্রম সিম্পল টু কমপ্লেক্স লেভেল। মানে এই যে এই কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজির মধ্যে অনেক রকম নেটওয়ার্ক আছে, যেটা সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে আছে। তার মানে যত বেশি ডিভাইসেস হবে তত ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনাদেরকে যখন প্যাকেট ট্রেসারে করাবো, শুরুর দিকে দেখবেন যে আপনাদের প্যাকেট ট্রেসার দেখাচ্ছি, তারপর প্যাকেট ট্রেসার টুলস দেখাচ্ছি, তারপরে বললাম যে দুইটা কম্পিউটার নেন, এই দুইটার মধ্যে আইপি বসান, আইপি বসে দুইটাকে কানেক্ট করেন, করে একটা থেকে একটা মেসেজ পাঠায় দেখান, রিয়েল টাইমে দেখান, সিমুলেশনে দেখান,
পিন করে দেখান, সহজ কাজ হয়ে গেল। আপনি একটা ল্যান কানেক্ট করতে বললাম যে আচ্ছা একটা সুইচ নেন, একটা রাউটার নেন, 5টা কম্পিউটার নেন, এইটাকে কানেক্ট করে নেটওয়ার্ক করে দেখান যে সবাই সবার সাথে কানেকশন হয়েছে কিনা। সহজ নেটওয়ার্ক। বাট যখন আপনারা আস্তে আস্তে লাস্টের দিকে আসবেন, প্রজেক্ট করবেন, প্রজেক্টের মধ্যে বেশ কিছু রকম নেটওয়ার্ক হাইব্রিড ভাবে থাকবে, অনেকগুলি ল্যান থাকবে, কতগুলি ওয়ান থাকবে, আলাদা আলাদা ফ্লোরের নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করতে হবে, কম্বাইন করতে হবে, ডিসটেন্সের কোথাও ডিভাইসেস আছে সেগুলিকে কানেক্ট করতে হবে, নিয়ে বড় একটা প্রজেক্ট করতে হবে। একটা কমপ্লেক্স প্রাইভেসি ম্যাটারও আছে। প্রাইভেসি ম্যাটার তো আছে, সেগুলি তো অফকোর্স খেয়াল রাখতে হবে, কারণ ডেটা যাতে অন্য হাতে না পড়ে যায়, সিকিউরিটি এটা একটা খুব বড় অ্যাসপেক্ট, বড় একটা অ্যাসপেক্ট যে আমার ডেটাটা যেন অন্যের কাছে না পড়ে যায়, আনওয়ান্টেড কারোর কাছে না চলে যায়। সেই বিষয়টা নেটওয়ার্ক পিন করার সময়, নেটওয়ার্ক স্ট্রাকচার করার সময় অবশ্যই খেয়াল রাখা হয়। এবং নেটওয়ার্ক প্রোটোকলসগুলি আছে এই জন্য সিকিউরিটি দেওয়ার জন্য, ওগুলি তো বিল্ট ইন বিষয়, যাকে আমরা জাস্ট রেডি ইউজ করব। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, স্টপ করো।